চলে গেল তো। না না, চলে না। আচ্ছা ঠিক আছে মাইনু। ঠিক আছে, ঠিক আছে, ওকে। এদিকে যা। ওকে। বয় বয়, তুই বয়, বললে বোঝা যাবে। হ্যাঁ, হ্যাঁ, এখন ঠিক লাইভ আছে। শুরু হয়ে গেছে। ঠিক আছে। ঠিক think আছে। so. শুরু হয়ে Yeah, গেছে। yeah. এভরিবডি ইজ দেয়ার। Yes, I think আমার so. সাথে থ্যাংক ইউ আশা ভেরি করবে। মাচ। প্রিয় দর্শক বৃন্দ, প্যারিসের জানালার তৃতীয় সেশনের 137তম পর্বে আপনাদেরকে স্বাগতম। আজকের এই অনুষ্ঠানে আমরা গত সপ্তাহে ঘোষণা দিয়েছিলাম 3 জনকে নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠান সাজানো হবে, এবং আমরা খুবই আনন্দিত যে আমাদের 3 জন আমাদের সঙ্গে এখন উপস্থিত আছেন। এবং এই 3 জনের পরিচয় আমার দেওয়ার প্রয়োজন পড়ে না, তার কারণ এদের 3 জনকেই আপনারা খুবই ভালোভাবে চেনেন। এরা আমাদের দেশের সূর্য সন্তান। এরা আমাদের দেশকে বাইরে তুলে ধরেছে, আমাদের জন্য সম্মান, আমাদের জন্য অহংকার, গর্ব নিয়ে এসছে বিদেশের খেলার মাঠে। এরা আর কেউ নয়, এরা 3 জন হচ্ছে যিনি তান্না নামে পরিচিত, কিন্তু তার পোশাকি নাম তানবীর মাজার ইসলাম। এবং তান্না মাজারুল ইসলাম একজন বীর মুক্তিযোদ্ধা, এবং তিনি ছোটবেলার থেকে ক্রিকেটের প্রতি তার ঝোঁক বেশি। একজন ক্রীড়াবিদ, ছাত্র জীবনও সে ক্রীড়াবিদ ছিল। এবং দ্বিতীয় জন সৈয়দ আশরাফুল হক, তাকেও আপনারা চেনেন, দেশের জন্য অনেক কিছু করেছেন। তাকে যখন আনবো তখন তার বিস্তারিত পরিচয় দেব। এবং আরেকজন মাইনুল হক, তিনিও একজন ক্রিকেটের আমাদের জাতীয় বীর। এই 3 জনকে আমরা প্যারিসের জানলার পক্ষ থেকে তথা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন। তার কারণ তারা 3 জনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র। গর্বিত। আমি প্রথমেই আপনাদের সামনে আমি এবং একথা বলার অপেক্ষা রাখে না, এরা 3 জন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং খেলার মাঠে খেলোয়াড় এবং একজন সংগঠক হিসাবে 3 জনই সমসাময়িক, 3 জনই ঘনিষ্ঠ বন্ধু, একে অপরের সম্পূরক। প্রথমে আমি আহ্বান জানাচ্ছি তানবীর মাজার ইসলাম তান্না। তিনি মুক্তিযুদ্ধের সময় আমাদের একদিকে যখন যুদ্ধ চলছিল, রণাঙ্গনের যুদ্ধ, অন্যদিকে পুরো ভারত চষে বেরিয়েছে আমাদের যে বাংলা ফুটবল টিম, সেই টিমের তিনি ম্যানেজার ছিলেন। এই তান্না 71-এর যুদ্ধে, লিবারেশনের পরে আমাদের দেশে যখন নতুন উদ্যমে নতুন নতুন খেলোয়াড় এবং ক্লাব গঠিত হয়, তখন শেখ কামালের নেতৃত্বে আবাহনী ক্রীড়া চক্র গঠিত হয়েছিল। সেইখানে তান্না ভাইস প্রেসিডেন্ট ছিল, এবং এরপরে তিনি ওই ক্লাবেরই অনারারি জেনারেল সেক্রেটারি হয়েছিলেন, এবং তিনি এখন ডাইরেক্টর হিসেবে 1991 সাল থেকে আছেন। এখানেই শুধু না, তান্না শ্রীলঙ্কাতে 1979 সালে খেলেছে শ্রীলঙ্কার এগেনস্টে বাংলাদেশ টিমের পক্ষে। এর আগে তিনি আমাদের দেশ বিভাগের আগে অর্থাৎ মুক্তিযুদ্ধের আগে ইস্ট পাকিস্তান ক্রিকেট টিমের পক্ষে কায়েদ আজম ট্রফি এবং আইব ট্রফিতে তিনি খেলেছেন 69 থেকে 71 পর্যন্ত। যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েন, আইবিএ তে, ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, সেখানে
তিনি ক্যাপ্টেন ছিলেন ঢাকা ইউনিভার্সিটি ক্রিকেট টিমের এবং তিনি আইবিএ থেকে গ্র্যাজুয়েশন এবং মাস্টার্স ডিগ্রি অর্জন করেন যথাক্রমে 72 ও 74 সালে। তিনি বাংলাদেশ ক্রিকেট টিমেরও ম্যানেজার ছিলেন আইসিসি ট্রফিতে 1997 সালে হল্যান্ডে এবং 99 সালে আমাদের যে ওয়ার্ল্ড কাপ ইংল্যান্ডে হয়েছিল সেখানেও তিনি ম্যানেজার ছিলেন। এরপরে তিনি একজন সংগঠক হিসেবে বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ডে 87 থেকে 91 পর্যন্ত তিনি জেনারেল সেক্রেটারি ছিলেন, অফকোর্স অনারারি, এবং এরপরে তিনি অনারারি সেক্রেটারি হয়েছিলেন এশিয়ান ক্রিকেট কনফারেন্সে ফ্রম 1990 থেকে 91। এছাড়া তিনি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছিলেন বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ডের 1997 থেকে 2002 এবং সামাজিকভাবে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়, যেটি 100 বছরের পুরনো, সেইখানে তিনি 11 থেকে 12 সাল ঢাকা ক্লাবের প্রেসিডেন্ট ছিলেন। প্রফেশনালি তিনি একজন ব্যবসায়ী। প্রিয় দর্শকবৃন্দ, আমি মাজহারুল ইসলাম তান্নাকে অনুরোধ করছি, আমাদের অনুষ্ঠানটি কিন্তু 2 ভাগে বিভক্ত। প্রথম সূচনা বক্তব্য, মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনার সেই সোনালী দিনগুলো, তখনকার পরিবেশ পরিস্থিতি, শিক্ষক এবং প্রেক্ষাপট, এইটা নিয়ে আলোচনা করবেন 7 থেকে 8 মিনিট। এবং দ্বিতীয় পর্যায়ে সমাপনী বক্তব্য, সেখানে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় যেহেতু আপনার আলমা ম্যাটার, সেই দিক থেকে আপনার দায়বদ্ধতা, এই নিয়ে আমরা আলোচনা। প্রথম পর্যায়ে আমি তান্নাকে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আমি ওয়ালাইকুম ঢাকা আসসালাম। ঢাকা ইউনিভার্সিটিতে ঢুকেছি 1969-এ ঢাকা কলেজ থেকে এসে। প্রথমে ইকোনমিক্সে ঢুকেছিলাম। তো ইকোনমিক্সে আমাদের সময় যখন আমরা ঢুকলাম, আমরা তো একটু ভয় ভয় থাকতাম, টিচারদেরকে ভয় থাকতাম, আপনার নিজেরাও একটু টেনশনে থাকতাম ইনিশিয়ালি পিরিয়ডে। তারপরে তো দেখলাম না, সিচুয়েশন ইজ ভেরি গুড। আমরা একসঙ্গে ঘুরে বেড়াই, এখানে যাই, লাইব্রেরি যাই, আপনার কি বলে ওই খাওয়ার ওখানে একসঙ্গে যাই। তো ইট ওয়াজ ভেরি কমফোর্টেবল। টিচাররা খুব নামকরা ছিলেন, টিচারদেরকে অ্যাকচুয়ালি ভয় পেতাম। পরের দিকে পলিটিক্যাল সায়েন্স কিছুদিন পড়েছি, ওখানেও টিচার সাইদ মাকসুদ আলী অ্যান্ড অল দিস পিপল ইনলাও সাংঘাতিক টিচার ছিলেন। এনাদের সঙ্গেও সাংঘাতিক আমাদের সবারই ভালো রিলেশনশিপ ছিল। টিচারদেরকে সবাই একটা রেসপেক্ট করতো। রেসপেক্টটা ওয়াজ এ মাস্ট। রেসপেক্ট কেউ না করলে আমরা আমাদের ভিতরে উই উড হ্যাভ সাম বিতর্ক, বাট রেসপেক্ট টু দ্য টিচার্স ওয়াজ নাম্বার 1। তারপরে তো আইবিএ তে গেলাম। আইবিএ তে টিচিং সিস্টেম ওয়াজ ডিফারেন্ট। ওখানে আপনার সেমেস্টার সিস্টেমে পড়াশোনা হতো আমেরিকান স্টাইলে, আর পড়াশোনা পুরোটাই ইংলিশে হতো, which was easy for me. আমরা সব ইংলিশ মিডিয়াম স্টুডেন্ট, তো ইংলিশটা টিচার গুলো ভালো, সবগুলি নাম করা টিচার, সবগুলি পিএইচডি করে আসছেন আপনার বিদেশ থেকে। অ্যান্ড টিচিং মেথড ওয়াজ আমেরিকান স্টাইল। প্লাস আপনার আমাদের লাইব্রেরিতে সব বই ছিল টেক্সাস A&M এর সাথে আমাদের একটা কোলাবোরেশন ছিল। সো শফিউল্লাহ স্যার আমাদের ডিজি ছিলেন, ডাইরেক্টর ছিলেন, ডাইরেক্টর বলে আমাদের। অ্যান্ড উই হ্যাড এ গ্রেট টাইম। বাট খেলাধুলা চলতো, খেলাধুলা ইন্টার ডিপার্টমেন্ট খেলা, খুবই একটা কন্টেস্টিং খেলা হতো। ফুটবল, বাস্কেটবল, ক্রিকেট, আমি তো 3টাই খেলতাম। আশরাফুল ভাই তো আমার একবার সিনিয়র, সো ওনাকে নিয়ে আমি ক্রিকেট খেলা, বাস্কেটবল খেলা, 2টা খেলাই খুবই, আমরা মোরালেস উই আর চ্যাম্পিয়ন্স। পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্ট চ্যাম্পিয়ন্স। মাইনু আছে, মাইনু হিস্ট্রিটা খুব স্ট্রং সাইড ছিল। হিস্ট্রি ডিপার্টমেন্টে
হ্যাঁ, সয়েল সায়েন্স। Soils. ও সরি, হিস্ট্রিতে যারা ছিল আমাদের বন্ধু, সয়েল সায়েন্স, আই এম সরি। হিস্ট্রিতে যারা ছিল দেওয়ার, ইটস ওয়াজ আ ভেরি স্ট্রং সাইড। অ্যান্ড 7-8 জন প্লেয়ার ছিল যারা ফার্স্ট ডিভিশনে খেলতো। আর আমাদেরটাতে আমি, আশরাফুল ভাই, আর আমাদের একজন সিনিয়র ছিল সাবদার ভাই, 3 জন ফার্স্ট ডিভিশনে খেলতাম। আর হকি প্লেয়ার, এই টাইপের প্লেয়াররা ছিল আমাদের সাথে, শাব্বির ভাই, আহ রফুল হাসান, উইকেট সাদেক কিপার, রকিবুলের সাদেক বড় ভাই, সাদেক ভাই। So we had a hockey team plus cricket team মিলা, we had cricket team, but still we were good. আমরা কিন্তু, আমার আমার মনে হয় যতবার পল সায়েন্সে খেলেছি ইন্টার ডিপার্টমেন্ট, আমরা চ্যাম্পিয়ন্স। বাস্কেটবল অলসো, হিস্ট্রি ডিপার্টমেন্ট ওয়াজ গুড বিকজ ওখানে ইউসুফ বাবু ওরা ছিল, ওদের টিমটা ওয়াজ ভেরি গুড। বাস্কেটবলে আই ডোন্ট থিঙ্ক উই ওয়ান এনিথিং এনি টাইম। আর ফুটবলে আপনার আহ ইয়ে ডিপার্টমেন্ট, দীপু ভাইরা যে ডিপার্টমেন্টে ছিলেন, আমার মনে হয় ইকোনমিক্স নাকি, ওনাদের টিম খুব ভালো ছিল, খুবই ভালো ছিল। ওনারা প্রফেশনাল প্লেয়ার ছিলেন, ফার্স্ট ডিভিশনে খেলতেন ঢাকা লিগে। সো এইসব জিনিস ছিল, প্লাস টিএসসি তে যে আড্ডা মারা, টিএসসি তে তখন বিরিয়ানি ওয়াজ 1 টাকা চালানা বোধ হয়। সো আমরা বন্ধু বান্ধব বান্ধবীরা নিয়ে সব বসতাম। কোনো অ্যাকচুয়ালি আমাদের সময় ঢাকা ইউনিভার্সিটিতে ওরকম কিছু হয় না, যদিও মুভমেন্ট ওয়াজ গোয়িং অন। অ্যান্ড আমরা যারা ইনভলভ ছিলাম সবাই, প্রসেশন বলেন, মারপিট হচ্ছে, পুলিশ এসে মারছে, ছাদের উপরে মিটিং হচ্ছে, বাইরের আমাদের লিডাররা বক্তৃতা দিচ্ছে, ধরেন তোফাইল ভাই এসে বক্তৃতা দিল বা কেউ বক্তৃতা দিল ওইখানে আমাদের ওই মাঠে। অ্যান্ড ইট ওয়াজ টেকনিক্যালি মুক্তিযুদ্ধের কথাবার্তা একদম স্ট্রংলি সাপোর্টেড বাই অল দ্য স্টুডেন্টস। অ্যান্ড কি বলবো, আর ঢাকা ইউনিভার্সিটি ওয়াজ সামথিং স্পেশাল টু আস। ঢাকা ইউনিভার্সিটিতে অনেক জিনিস করেছি আমরা, অনেক খেলাধুলা করেছি, অনেক গান বাজনা হয়েছে, অনেক কিছু হতো। 21শে ফেব্রুয়ারি ওয়াজ ভেরি সামথিং সিরিয়াস। গান বাজনা সারা রাত, সকালবেলার থেকে খালি পায়ে হাঁটে যাওয়া, এইসব জিনিস নিয়ে বন্ধু বান্ধব সিনিয়ররাও যারা ছিল খুবই ভালো। মানে আই আই ডোন্ট রিমেম্বার যে আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে আমরা থাকার সময় খুব একটা কোনো কিছু হয়েছে সিরিয়াস। আর আমাদের খেলাধুলা বেশিরভাগই কিন্তু ক্রিকেট খেলাটা হতো জগন্নাথ মাঠে। ওই মাঠে আমরা টার্ফেই খেলতাম, ওখানে টার্ফ ছিল, টার্ফ মাঠে খেলতাম। সো ইট ওয়াজ ইন্টারেস্টিং ওখানে খেলাটা, মাঠটা, মানে এখনো চোখে ভাসে মাঠটা আমার কাছে, যে এই মাঠে এত খেলাধুলা করেছি, এত ইন্টার ডিপার্টমেন্ট খেলা করেছি, ভাইস চ্যান্সেলর এসে আমাদেরকে প্রাইজ দিচ্ছেন। সো ইট ওয়াজ সামথিং এলস। আর অ্যাকচুয়ালি আমাদের টিচার যারা ছিলেন তখনকার দিনে, আমরা তো ধরতাম বাপ মায়ের পরে টিচারদেরকে, they were so respected by all of us, যে দেখলেও সালাম তো দিতামই সবাই। প্লাস কোনোদিনই আমার মনে হয় না যে ক্লাসের মধ্যে কোনো খারাপ কিছু হয়েছে বা কেউ কাউকে বলেছে বা টিচারের এগেনস্টে কেউ, নেভার। তখন রেসপেক্ট, একটা ব্যাচ সিনিয়র আমরা ভাই বাবা, দ্যাট ওয়াজ আওয়ার রেসপেক্ট উই লার্ন ফ্রম আওয়ার প্যারেন্টস, যে 1 বছর সিনিয়র যিনি উনি ভাই, এর ভিতরে কোনো ইয়ে নাই, ওনার সাথে 30 বছর 40 বছর বন্ধুত্ব, বাট ভাই বলে এখন পর্যন্ত ভাই বলি। দ্যাট ইজ হোয়াট উই হ্যাভ বিন টট ইন ইউনিভার্সিটি অ্যান্ড স্কুল অ্যান্ড কলেজ, এই জিনিসটা। হল আর এই কোনটা ছিল তার না, হল জি, কোনটা জি, ছিল? আমি ছিলাম আপনার আমার পাশে সূর্য সেন, ও আচ্ছা, নতুন হল। জি জি, সূর্য সেন হল। উম, আপনার হলে 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 তো যাওয়াটা কম হতো, বন্ধু বান্ধবরা থাকতাম, আমরা তো হলে থাকতাম না, অ্যাটাচ টু দা হল। কিন্তু আপনার তখন অনেক বিদেশিরাও ছিল, পড়াশোনা করতো। একটা একটা ইউনিভার্সিটি মানে একটা ভাব ছিল, একটা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ি, এই গর্বটা, মানে আই কুড টেল প্রাউডলি দ্যাট আই এম স্টাডিং ইন ঢাকা ইউনিভার্সিটি এনিওয়্যার ইন দ্য ওয়ার্ল্ড। এটার ভিতরে কোনো এদিক ওদিক নাই।
সো এই যে চললো সব জিনিসপত্র খেলাধুলার সাথে, আমরা কিন্তু মুভমেন্টের ভিতরে অ্যাকচুয়ালি ডিপলি ইনভলভ হয়ে গেলাম সবাই। কারণ 1970-71 একটা মোরলেস একটা কিছু কিছু হলে, ইকবাল হলে প্রবাবলি উই হ্যাড ফিজিক্যাল ট্রেনিং ফর আর্ম ইয়ে ওয়েপন্স, বাট উই হ্যাড নো আর্ম ওয়েপন্স। তারপরেও ওখানে ট্রেনিং দিতেন আমাদের কিছু সিনিয়র ভাইরা, and everybody was getting prepared that something is going to happen. We never knew what is going to happen. 26শে মার্চ যে হবে, এটা আমি এখনো স্বপ্নই লাগে আমার কাছে। যে মানে 25শে মার্চ আর 26শে মার্চ, মানে আমার মনে হয় আমাদের ফার্স্ট যাই মারা হোক, গেলেন আমাদের। যাই হোক, তান্নার দ্বিতীয় পর্যায়ে শুনবো অবশিষ্ট স্মৃতিচারণ। প্রিয় দর্শক বৃন্দ, আপনারা শুনলেন তান্নার কাছ থেকে। এবার আমি আপনাদের সামনে আর একজন বীর সেনানীকে আনছি, সৈয়দ আশরাফুল হক। সৈয়দ আশরাফুল হক দেশে এবং বিদেশে আমাদের জন্য সুনাম অর্জন করেছেন, খেলোয়াড় হিসেবে এবং সংগঠক হিসেবে। আশরাফুল হক ঢাকা ইউনিভার্সিটি ব্লু ছিল এবং সে সলিমুল্লাহ মুসলিম হলের প্রাক্তন ছাত্র। আমিও যে হলের ছাত্র ছিলাম এবং আমি গর্ববোধ করি। প্রিয় দর্শকবৃন্দ, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিমকে রিপ্রেজেন্ট করেছে বিভিন্ন টুর্নামেন্টে, এবং সে রাষ্ট্রবিজ্ঞান থেকে 72 সালে অনার্স ডিগ্রি অর্জন করে। আমি নিজেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র 60 দশকের প্রথম দিকের, এবং তার যে স্পোর্টস ক্যারিয়ার, সেখানে তাকে বিবেচনা করা হয় বাংলাদেশ যে যখন আইসিসি ট্রফি 1979 সালে যখন ফিজিতে যখন খেললো, তখন তাকেই সব থেকে বেশি কৃতিত্ব দেওয়া হয়, যে তার কারণেই ওই ট্রফিটি বাংলাদেশ অর্জন করতে সক্ষম হয়েছিল। তার কারণ সে যেভাবে খেলেছিল, সেখানে সে টোটালি ফিজি টিমটাকে বলা যেতে পারে ধূলিসাৎ করে দেয়। এবং যদিও খেলাটি এত প্রতিযোগিতামূলক হয়েছিল যে অল্প কিছু রানে বাংলাদেশ তখন জেতে। এরপরে এমসিসির এগেনস্টেও কিন্তু ঐতিহাসিক বিজয় আনতে পেরেছিল বাংলাদেশ টিম। সেখানেও আশরাফের ভূমিকা অনেক। সে ব্যাটিং এবং বোলিং দুটোতেই দক্ষ, এবং এবং সে আমাদের যে ন্যাশনাল টিম তার একটা ইন্টিগ্রাল পার্ট ছিল। কিন্তু 1981-82 সালের দিকে তিনি ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেন। অবসর গ্রহণ করার পরে তিনি এশিয়ান ক্রিকেট কাউন্সিল এসিসিতে 1983 সালে যোগদান করেন জয়েন্ট সেক্রেটারি হিসাবে। কিন্তু তার দক্ষতা, তার মেধা, তার প্রাজ্ঞ এতটা যে 2 দশকের মধ্যে তিনি ওই সংগঠনের প্রথম চিফ এক্সিকিউটিভ হিসাবে তিনি সেখানে যোগদান করেন। এবং তাকে বাংলাদেশ যে আইসিসি ট্রফি জিতলো, সেখানেও তার অবদান আছে। আশরাফ এসিসি যে আপনার গঠিত হলো, সেখানেও তার অবদান আছে। সেখানে সে ওই যে বললাম তান্না ওই এসিসিতে ছিল, এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আশরাফ জেনারেল সেক্রেটারি হিসেবেও তার দক্ষতা প্রকাশ করেছেন। এবং ওই সময় তার জগমোহন ডালমিয়া উপমহাদেশের নামকরা একজন ক্রিকেট সংগঠক, তার সঙ্গে তার একটা সখ্যতা ছিল।
যার কারণে বাংলাদেশ অনেক সুবিধা পেতে সক্ষম হয়েছিল। আমরা এবার সৈয়দ আশরাফুল হকের কাছ থেকেই শুনি তার সেই সোনালী দিনগুলো, এবং দ্বিতীয় পর্যায়ে তার কাছ থেকে শুনবো আন্তর্জাতিক ক্ষেত্রে তার যে সাংগঠনিক তৎপরতা। সৈয়দ আশরাফুল হক। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে জয়েন করি 1968-এ। ওর আগে সেন্ট হাই স্কুল থেকে আমি ম্যাট্রিক পাস করি 66-এ, এবং নটরডেম কলেজ থেকে এইচএসসি সায়েন্স সেকশনে পাস করি 1968-এ। স্বাভাবিকভাবে যখন আমি সায়েন্সের ছাত্র ছিলাম, ম্যাট্রিক এসএসসিতেও এবং এইচএসসিতে, আমার বাপ মারা মনে করেছিল যে আমি সায়েন্স কোনো ফ্যাকাল্টিতে ভর্তি হব ইউনিভার্সিটিতে। আমার বাবা আমাকে এটাও বলছিলেন যে একটা সায়েন্স সাবজেক্টে ভর্তি হো, কারণ ওটাই তুমি তো এখন ওটা নিয়ে তো পড়াশোনা করেছো। আমি গেলাম সায়েন্স ফ্যাকাল্টিতে কাজিন হলে। ওখানে গিয়ে দেখি যে সবাই খুব একদম সিরিয়াস স্টুডেন্টস আর কি। সবাই সিরিয়াসলি পড়াশোনা নিয়ে, কোনো আড্ডা টাড্ডা নেই, কোনো হাসি টাসি নেই, সবাই গম্ভীর, সবাই সিরিয়াস অ্যাবাউট দ্য স্টাডিজ। তো আমাকে আমার এক ফ্রেন্ড বললো, চল একটু আর্টস ফ্যাকাল্টি থেকেও ঘুরে আসি, ওখানে কেমন অবস্থা দেখে আসি। তো আমরা গেলাম আর্টস ফ্যাকাল্টিতে। গিয়ে দেখি ওখানে একটা মানে পরিবেশটাই কমপ্লিটলি ডিফারেন্ট। সবাই হাসছে, গান গাচ্ছে, কেউ কেউ কবিতা পড়ছে, কেউ মানে কমপ্লিট ডিফারেন্ট। আমাকে আমি আমি অতদিনে সবাই জানতো যে আমি ক্রিকেটে একটু দক্ষতা আছে আমার আর কি। আমি বাই দ্যাট টাইম আই হ্যাড প্লেড এ ফার্স্ট ক্লাস ম্যাচ আইয়ুব ট্রফিতে ফর ইস্ট পাকিস্তান টিম। তো আমাকে জানতো, কিছু লোকে জানতো। তো আমি যখন পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্টে আমাকে রাশেদুজ্জামান স্যার আর নূর মোহাম্মদ স্যার বললো যে আশরাফ, তুমি পলিটিক্যাল সায়েন্সে ভর্তি হয়ে যাও। আমি বললাম যে ঠিক আছে স্যার। তো বলে, তুমি তো ফার্স্ট ডিভিশন পাইছো, তোমার কোনো টেস্ট দেওয়া থাকবে না, তোমাকে আমরা সরাসরি নিয়ে নেবো। ভেরি গুড, নিয়ে নেন। আমার কিন্তু বাবা মা আমি আমি যখন বাসায় গেলাম, বাসায় গিয়ে বললাম, আমাকে জিজ্ঞেস করলো যে তুমি সায়েন্সে ভর্তি হয়েছো? আমি সায়েন্সে। পলিটিক্যাল সায়েন্স তো সায়েন্স তো ওয়ার্ডটা তো আছে। আমি বললাম যে আমি আমাকে প্রায় 3-4 মাস আমার বাবা মারা জানতো না যে আমি অ্যাকচুয়ালি পলিটিক্যাল সায়েন্স ইনস্টিটিউট অফ সায়েন্স ফ্যাকাল্টি। আর আমার সায়েন্স, অবশ্য পলিটিক্যাল সায়েন্সে ভর্তি হয়ে আর একটা লাভ হয়েছিল যে আই গট এ স্কলারশিপ অলসো, ট্যালেন্ট স্কিম স্কলারশিপ। এবং আমার কাছে পলিটিক্যাল সায়েন্সে কমপ্লিটলি নিউ একটা ইসে খেলাম, একটা সাবজেক্টের উপর। বাট আমার কাছে খুব ভালো লাগতো, বিকজ দ্য টিচার্স ভেরি এঙ্গেজিং। টিচাররা খুবই এঙ্গেজিং ছিল। রশিদুজ্জামান স্যার বলেন, নূর মোহাম্মদ মিয়া বলেন, আরো অন্য যারা ছিলেন তারা সবাই, এভরিবডি এত আন্তরিকভাবে পড়াতো। তারপরে এও ছিল বোধহয়, রাজ্জাক স্যারও ছিল বোধহয়, আমার যা মনে হয়। ছিল, রাজ্জাক স্যারও ছিলেন, জি। তো মানে, এবং যে টিউটোরিয়াল ক্লাসগুলো হতো, ওগুলো এত একটা মানে as friends we used to talk আর কি। বাট অবভিয়াসলি there was a lot of respect for the teachers, because টিচাররা সব নামি দামি টিচার। আর আমরা ভীষণ ভাবে তাদেরকে শ্রদ্ধা করতাম। তো এটা বাদ দিয়ে পড়াশোনার পাশাপাশি যে খেলাধুলা ছিল, আমরা ধরেন আমি 68-এ যখন আমি ভর্তি হই, তখন মানে আই ওয়াজ দি অনলি গুড প্লেয়ার ইন পলিটিক্যাল সায়েন্স, ক্রিকেটার হিসাবে। বাট ইউনিভার্সিটি দলে তখন খেলি, এবং 69-এ তারপরে তান্না এলো, তো তান্নাকে পেলাম ইন দ্য সেম টিম। সো উই হ্যাড এ ভেরি গুড পার্টনারশিপ ইন ক্রিকেট। বাট আমি ক্রিকেট খেলাটা আমি জাস্ট এই ইস্যুর উপরেই থাকতে না, আপনার ওই ইউনিভার্সিটির উপরে। ইউনিভার্সিটিতে উই ইউজ টু প্লে ইন্টার ডিপার্টমেন্ট ক্রিকেট, উই ইউজ টু প্লে ইন্টার ফ্যাকাল্টি ক্রিকেট, সায়েন্স ফ্যাকাল্টি ভার্সেস আর্টস ফ্যাকাল্টি হতো। তারপরে উই ইউজ টু প্লে ইন্টার ইউনিভার্সিটি ক্রিকেট। এতগুলো ক্রিকেট খেলা হতো, কিন্তু টুর্নামেন্টস হতো, কিন্তু এটাগুলো প্রায় বেশ হাই স্ট্যান্ডার্ড হতো, স্পেশালি দ্য ইন্টার ইউনিভার্সিটি টুর্নামেন্ট। এর আগে যখন আমরা স্কুলে পড়তাম, তখন কিন্তু আমরা ইন্টার স্কুল খেলতাম, ইন্টার বোর্ড খেলতাম। সেম থিং ইন কলেজ, ইন্টার কলেজ, ইন্টার হায়ার সেকেন্ডারি এডুকেশন বোর্ড।
তা এতগুলো যে ক্রিকেট টুর্নামেন্ট হতো তখনকার দিনে, এখন কিন্তু ওর আমার মনে হয় না যে এক ভাগও হয়। আই ডাউট ওয়েদার দের ইজ এনি ইন্টার ইউনিভার্সিটি ক্রিকেট। আর যেটা একটা যে হেলদি রাইভেলরি ছিল বিটুইন দ্য ইউনিভার্সিটিজ, আমরা যখন এগ্রিকালচার ইউনিভার্সিটির সাথে খেলতাম, স্পেশালি when we used to play against Rajshahi University and Chittagong University, it was like ইংল্যান্ড প্লেইং অস্ট্রেলিয়া আর কি, ওই টাইপের আর কি খেলা হতো আর কি। অ্যান্ড এত গভীর কম্পিটিশন হতো, অ্যান্ড ওই খেলাগুলো হতো 3 দিনের, কিন্তু 3 day ম্যাচেস উই ইউজড টু প্লে ইন ইউনিভার্সিটি। তো ইউনিভার্সিটিতে থাকাকালীন যে খেলাধুলা করেছি এবং ওর আগে যে খেলাগুলো করেছি, এটাই হলো ফাউন্ডেশন অফ আওয়ার্স আর কি ফর প্লেইং বিগার ক্রিকেট পরে। এবং যে 4 বছর ধরেন আমার অনার্স পরীক্ষা ডিউ ছিল 71-এ, বা 71-এ আমাদের এই পরিস্থিতির জন্য দ্যাট ওয়াজ শিফটেড টু 1972। তো আমি 72-তে পরীক্ষা দেই। বাট ওর আগে ধরেন 69-এ একটা আন্দোলন হলো বাংলাদেশে আপনার, তখন ইস্ট পাকিস্তান, তৎকালীন ইস্ট পাকিস্তানে ইংল্যান্ড টিমের আসার কথা ছিল। ওরা লাস্ট মোমেন্টে আপনার এই পাকিস্তান থেকে ওই ট্রিপটা ক্যান্সেল করে দিল, যে ইংল্যান্ড টিম উইল নট প্লে ইন ঢাকা বিকজ ঢাকার পরিস্থিতি ভালো না। তো আমরা সব গিয়ে তখন ওই প্রায় ওই বক্তৃতা দিতেন তোফায়েল ভাইরা, আমরা গিয়ে তোফায়েল ভাইরা বললাম, তোফায়েল ভাই এমনি ওরা ক্যান্সেল করে দিছে, আপনি কিছু বলেন, আপনি একটা বক্তৃতা দেন একটা উচ্চ স্বরে। তোফায়েল ভাই বলে দিল যে হ্যাঁ এটা বন্ধ করে দিচ্ছে, এটা বন্ধ করে দেওয়া হবে না, এটা আমরা এর বিরুদ্ধে আন্দোলন করব, এই করব। আমি তান্না, মাইনু, রকিবুল, আমরা সবাই গিয়ে আবার আমাদের ব্যাট বল পুরাইলাম, টুরে অ্যাজ এ সিম্বল আর কি। তারপর ইভেন্চুয়ালি the England team was sent to East Pakistan then to খেলতে আর কি। তো এগুলো ছিল আমাদের আর কি। আর তান্না যা বলতো যে আমাদের অলওয়েজ একটা হাসি খুশি, একটা কমরেডরি ছিল বিটুইন আওয়ারসেলভস। আমরা কিন্তু কোনো সময় মারামারি করিনি, কারণ আমাদের সময় হ্যাঁ ছিল এনএসএফ বলে একটা দল ছিল, যেটাকে বলা হতো যে ওই পশ্চিমাদের দল আর কি। তো ওখানে কয়েকজন ছিল যাদেরকে একটু ভয় লাগতো, বা তারাও কিন্তু ক্রিকেটের ফলোয়ার। আই নো ফর এ ফ্যাক্ট যে আমি যেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য একটা সেঞ্চুরি মারলাম, পরের দিন খবরের কাগজে এটা উঠলো, আমাকে ওই এনএসএফ এরই একজন, যাকে আমি খুবই ভয় পেতাম, সে এসে বললো, আশরাফ ইউ স্কোর্ড 100, দ্যাটস ভেরি গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। তো এমনি একটা সম্পর্ক ছিল আমাদের ভিতর, সবার ভিতর, যে একটা বন্ধুত্ব ছিল। হ্যাঁ, হয়তো পলিটিক্যালি, হয়তো socially we were not together all the time, but otherwise outside that we were always very good friends. আর আমাদের ভিতরে একটা সাংঘাতিক একটা একজন আরেকজনের জন্য একটা দরদ ছিল, or we would stand up for our friends and all that. So and the university life that আমি যেটা মনে করি that I have had is probably the best part of my life. মানে ওটাকে জীবনে ভুলতে পারবো না। ইউনিভার্সিটিতে যে বন্ধুরা হয়েছিল, এখনো তো তারা আমার বন্ধু আছে। অবশ্য অনেকেই আমার নেই এখন, বাট আমরা মনে এবং প্রাণে ঢাকা ইউনিভার্সিটির ছাত্র। এবং as Tanna said, we were very proud students of Dhaka University. We were very proud of our institution, of our teachers, and of our university culture. Thank you, Ashraf. The nation is also proud of you. You three are our proud. প্রিয় দর্শক বৃন্দ, এবার আপনাদের সামনে আমি আনছি মাইনুল হক। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সে সয়েল সায়েন্সে পাশ করেছে। এটা আসল সায়েন্স, এটা পলিটিক্যাল সায়েন্সের মতো সায়েন্স না। সেই সয়েল সায়েন্স থেকে মাইনু পাস করেছে, এবং সে ঢাকা ইউনিভার্সিটি থেকে পাস করলো 74 এবং 75 অনার্স এবং মাস্টার্স রেসপেক্টিভলি। এবং সে ঢাকা ইউনিভার্সিটি একজন ব্লু 75-এর, এবং সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে
বিভিন্ন টুর্নামেন্টে খেলেছে এবং সে যখন ছাত্র তখন থেকেই আমাদের জাতীয় ক্লাবগুলোতে সে খেলতো এবং সে মোহনের স্পোর্টিং ক্লাব, ভিক্টোরিয়া ক্লাবে খেলেছে 67 থেকে 80 সাল পর্যন্ত এবং একজন অত্যন্ত জনপ্রিয় দক্ষ প্লেয়ার হিসাবে সে বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিমে খেলেছে এমসিসির এগেনস্টে, শ্রীলঙ্কা, ইন্ডিয়া এবং পাকিস্তান। মাইনু যদিও কম কথা বলে কিন্তু মাঠে তার বিচরণ অনেক বেশি এবং সে এক সময় ভাইস ক্যাপ্টেন ছিল বাংলাদেশ জাতীয় টিমের 1978 সালে। এরপরে সে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিলেকশন কমিটির মেম্বার হয় 1997 সালে। চেয়ারম্যান সিলেকশন কমিটি হয় 2001-2002-এ। এরপরে সে টেকনিক্যাল কমিটির একজন মেম্বার ছিল 2015 থেকে 2019। আমরা মাইনুলের কাছ থেকে শুনি তার সেই সোনালী দিনগুলোর কথা। মাইনুল। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আমাদের যে কথাগুলি তো খুব সুন্দরভাবে তান্না এবং আশরাফুল দুজনই সুন্দরভাবে উপস্থাপন করেছেন এর আগে। যদিও আমি বলি, আমি 1969 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই সয়েল সায়েন্সে। তো আমাদের যে ব্রিঙ্গিং আপ, প্রথমে যে আমাদের শিক্ষকরা ছিলেন ডক্টর আমিনুল ইসলাম, ডক্টর বি করিম, তারপর ডক্টর ফয়েজ, ডক্টর ইয়াজিদ স্যারও ছিলেন। তো ওনাদের যে আমরা যে আন্তরিকতা পেয়েছি এবং গাইডেন্স, সেটা আমাদের কোনোদিনই আর কি ভোলার নয়। ইউনিভার্সিটিতে আমরা সবাই প্রাণবন্ত ছিলাম। ইউনিভার্সিটি যেমন তান্না এক সময় আর কি বললো যে কোনোদিন আমরা, এখন অনেক মারামারি হয়, কাটাকাটি হয়, কিন্তু আমাদের সময় এগুলি আমরা আর কি দেখি নাই। হ্যাঁ, বকাবকি এগুলি হতো, কিন্তু ওই পর্যন্তই ছিল। কিন্তু আমি কার্জন হলের পরিবেশে বড় হয়েছি। কার্জন হল আপনারা জানেন একসময় ছিল, ওখানে শীতকালে গেলে দেখা যেত ফুলে ফুলে ভরা। লনটা ওয়াজ রিয়েলি ফ্যান্টাস্টিক ওই সময়, যে সবাই কার্জন হল দেখতে যেত। মোস্ট অফ দ্য পিপল যারা ঢাকায় থাকতো সব সময় কার্জন হলের শীতকালে সব ডিফারেন্ট কাইন্ডস অফ ফ্লাওয়ার্স, হ্যাঁ, ব্লুম করতো, সবাই ওখানে যেত দেখতে। তারপর খেলার কথায় আসি। খেলা যখন আমাদের হতো, ইন্টার ইউনিভার্সিটি খেলা, আমাদের খেলা সাধারণত দুইটা মাঠে হতো, একটি জগন্নাথ হল মাঠ এবং ঢাকা ইউনিভার্সিটি মাঠ। তো আমাদের মেইন অ্যাট্রাকশন ছিল ইন্টার ডিপার্টমেন্ট ক্রিকেটের। ওই সময় তো মহিলারা অনেক কম ছিল, মহিলা ছাত্রী, কিন্তু ওরা আসতো, দেওয়া কালারফুল সময়। ওই ঢাকা ইউনিভার্সিটির ইন্টার ডিপার্টমেন্ট ক্রিকেট একটা জমজমাট অবস্থা ছিল। আমাদের খেলা হতো, আমরা সায়েন্স ফ্যাকাল্টির মধ্যেই আমরা খেলতাম, তারপরে সায়েন্স ফ্যাকাল্টি চ্যাম্পিয়ন আবার আর্টস ফ্যাকাল্টি চ্যাম্পিয়নের সঙ্গে খেলা হতো। ইট ওয়াজ রিয়েলি ফান। তারপরে ইন্টার, তারপরে ছিল ইন্টার ইউনিভার্সিটি, ইন্টার হলও ছিল, ইন্টার হলও ছিল। খেলা ছিল। আমি একটা ছিলাম সূর্য সেন হলে, জিন্না হল ছিল আগে, তারপরে সূর্য সেন হল হয়েছে। এটা সূর্য সেন হল ইয়া ছিলাম অ্যাটাচ। তো আমরা চ্যাম্পিয়নও ছিলাম সূর্য সেন হল, তান্নাও খেলেছে আমার সঙ্গে সূর্য সেন হলে। তারপরে আমরা ইন্টার ইউনিভার্সিটি খেলা হয়। ইন্টার ইউনিভার্সিটিতে আমরা আমি রিপ্রেজেন্ট করেছি একবার, যেটা বলে আইয়ুব ট্রফিতে। আইয়ুব ট্রফিতে খেলা হলো, তান্না ছিল, আশরাফুল ছিল। আই থিঙ্ক আশরাফুল ওয়াজ দ্য ক্যাপ্টেন অফ দ্য টিম। আমরা খেলেছিলাম ইস্ট পাকিস্তান হোয়াইটস অর গ্রিন, আই ডোন্ট নো। তো we lost that match very narrowly. They scored 300 plus runs, right? আমরা করেছিলাম 200 something. So it was a very narrow match. আর আমাদের যে ইন্টার ইউনিভার্সিটি খেলাগুলি যেগুলি হতো, এগুলি মেইনলি হতো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গ্রাউন্ডে। ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গ্রাউন্ডটা রিয়েলি একটা ক্রিকেটের গ্রাউন্ড বলা যায়। অসম্ভব সুন্দর একটা মাঠ এবং চারিদিকে গাছ, এবং একটা ক্রিকেটের পুরো এনভায়রনমেন্ট ছিল এখানে। এবং আমাদের খুব ফেভারিট গ্রাউন্ড ছিল, কারণ আমরা কখনো হারি নাই। We won some narrow matches, কিন্তু we never lost any inter university match, তাই না? So it was really interesting. আর যেটা আর কি বলতে চাই, যে ঢাকা ইউনিভার্সিটির যে টিএসসির মজা, টিএসসিতে এত কম পয়সায়
আর কি পাওয়া যেত, 1.5 টাকায় বিরিয়ানি পেতাম আমরা, তারপরে সামোসা এন্ড এভরিথিং। ইট ওয়াজ রিয়েলি খুব মজার মজার খাওয়া পেয়ে আর কি আমরা পেতাম। ওই সময় যে টিএসসির যে লুকটা ছিল, ইট ওয়াজ রিয়েলি ফ্যান্টাস্টিক। আমরা ধরেন আমাদের ব্রেক যখন হতো তখন টিএসসিতে আমরা রেগুলার আমরা আমাদের আর কি ওখানে আড্ডা ছিল। আরেকটা ইন্টারেস্টিং ইয়ে ছিল যে এখন মনে হয় এটা নেই, আগে আমাদের সময় ইভেন যারা ঢাকা ইউনিভার্সিটির যারা আর কি ছাত্র, অন্য ছাত্র, ওদের প্রত্যেক সপ্তাহে 2 দিন বোধহয় অ্যাটেন্ডেন্স লাগতো জিমে। এটা ছিল, এটা হয়তো লাগতো। অনেকেই জানে না, ইট ওয়াজ কম্পালসারি। এখন যদি নাই, ওদের এখন নাই। এখন নাই, যদি জিমে না যেত তাদের হয়তো ওদের ওই হয়তো সাবসিডি দিতে পারতো না। এটা আমার একটা খুব একটা বিরাট এক্সপেরিয়েন্স ছিল যখন দেখতাম আমাদের ওটা। আবার জিমে যাওয়ার আরেকটা অ্যাট্রাকশন ছিল যে জিমে এবং ঢাকা ইউনিভার্সিটির মাঠে যে মহিলাদের অনেক সমাগম ছিল ওই সময়, মেয়েদের। দ্যাট ওয়াজ এ গুড অ্যাট্রাকশন মহিলা না, ফর মেয়ে। মেয়ে, মেয়ে, তোমাদের রাইট। সাথে তো আর মহিলা পড়তো না, মেয়েরা পড়তো। না, ভালো ভালো অ্যাথলেটস ছিল, ভালো ভালো অ্যাথলেটস ছিল। রাইট। তারপরে আরেকটা ইন্টারেস্টিং এ ছিল যে আমি সয়েল সায়েন্সে আমার সাবসিডি ছিল জিওলজি। তো জিওলজির একটা স্যার ছিল খুব ইন্টারেস্টিং, আমাকে একটা সেন্টেন্স বলেছিল, এটা একটা জিওলজি একটা সেন্টেন্স দ্যাট মেক্স দ্য হোল জিওলজিক্যাল থিং। এটা হলো ক্যাম্বেল অনিয়ন স্যুপ মেক্স সিরিয়াস পেইন ইন পিটার। মানে হচ্ছে বিভিন্ন এরা আছে তো জিওলজিক্যাল এরা, যেমন ক্যাম্বেল, কার্ডিভেশিয়ান, অনিয়ন অর্ডিভিশিয়ান, সুপ সাইলোরিয়ান, এগুলি ডিফারেন্ট এগুলি ডিফারেন্ট এরা। এই একটা সেন্টেন্সে আমি বলি চিরজীবন মনে থাকবে এটা। দিস ইজ ফ্যান্টাস্টিক। এরকম টিচার থাকলে আর কিছু আর কি লাগে না। এবং আমাদের যে স্যাররা যে ছিলেন, ডক্টর আমিনুল ইসলাম, উনিও একটা ক্রিকেট প্রেমী ছিলেন এবং উনি ইউনিভার্সিটি ক্রিকেট ক্রিকেট কমিটির মেম্বার ছিলেন একজন। তো হি ওয়াজ ভেরি অ্যাক্টিভ ইন ক্রিকেট। তো ওই সময় ক্রিকেট এবং ঢাকা স্টেডিয়ামের যে আমাদের বঙ্গবন্ধু স্টেডিয়াম এখন, তখন যে ক্রিকেট পিচটা হতো, ওই পিচটা বানাতো কিন্তু আগে, স্বাধীনতার আগে, এই সয়েল সায়েন্স ডিপার্টমেন্টের লোকরা। they got used to, they are hired to do the job. তো ওখানে ওদের লোকেল আমাদের লতিফ ভাই ছিলেন, লতিফ ভাইয়ের সঙ্গে ওরা মিলে সব মিলে ঢাকা ইউনিভার্সিটির যে ওরা আর কি যে সয়েল সায়েন্সের যে লোকরা, ওদের এক্সপার্টিস দিয়ে এই ক্রিকেট পিচটা বানানো হতো। আই এম টকিং অ্যাবাউট আর্লি 60s আর ওই সময়কার কথা। এই হলো মোটামুটি আমার এক্সপেরিয়েন্স ঢাকা আর কি ইউনিভার্সিটির সঙ্গে। অ্যান্ড আই মাস্ট সে দ্যাট আই এম প্রাউড দ্যাট, খুব নিজেকে গর্বিত লাগে যে আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে পেরেছি, ঢাকা ইউনিভার্সিটির মতো জায়গায় আমি পড়তে পেরেছি। এবং আমার যারা বন্ধু বান্ধব ছিল, আই এম ভেরি প্রাউড অফ দেম। দে আর অল ওয়েল এস্টাবলিশড ইন লাইফ এবং উই হ্যাড এ ওয়ান্ডারফুল টাইম। থ্যাংক ইউ মাইনুল। প্রিয় দর্শক বৃন্দ, আমাদের আজকের পর্বের এই পর্যায়ে শেষ। দ্বিতীয় পর্যায়ে যাওয়ার আগে আবার আপনাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা। তার কারণ বিগত 3 বছর যাবৎ আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেকাল ও একাল নিয়ে আমরা যে অনুষ্ঠানটি করছি, এটা আপনারা দেখছেন, পরামর্শ দিচ্ছেন, কোনো কোনো সময় সমালোচনা করছেন, যার জন্য আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ। প্রিয় দর্শক বৃন্দ, এবং আমরা যে 4 জন ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই, আমরা অতিরিক্তভাবে আমরা কৃতজ্ঞ একজনের কাছে, যিনি কবি আবু জুবায়ের। তিনি প্যারিস থেকে আমাদের এই অনুষ্ঠানটিকে টেকনিক্যালি এবং সার্বিকভাবে আমাদেরকে সহযোগিতা করে আসছেন। তার প্রতি আমাদের কৃতজ্ঞতা এবং তাকে ধন্যবাদ। প্রিয় দর্শক বৃন্দ এবং আমার অংশগ্রহণকারী 3 বন্ধু, তাদের নিশ্চয়ই স্মরণ আছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের জীবনের, শিক্ষা জীবনের শেষ আলমা ম্যাটার। আলমা ম্যাটার অর্থাৎ মাতৃসম একটি প্রতিষ্ঠান। মাতৃসম প্রতিষ্ঠানের প্রতি সবসময় আমাদের দায়বদ্ধতা থাকে এবং আমরা সে কারণেই এই প্যারিসের জানলা এই অনুষ্ঠান থেকে আমরা 3 বছর যাবৎ
পৃথিবীর বিভিন্ন প্রান্তরে যেখানে অ্যালামনাই আছেন সুপ্রতিষ্ঠিত, তাদেরকে আমরা খুঁজে বেড়াচ্ছি, অনেকটা অ্যালামনাই হান্টিং এর মতো। এবং বিভিন্ন বিভিন্ন যারা চুপচাপ আছেন কিন্তু বিশ্ববিদ্যালয়ে নাম করা ডিন, কেউ কেউ প্রো ভাইস চ্যান্সেলর, কেউ বিজ্ঞানী, কেউ রাষ্ট্রবিজ্ঞানী, তাদেরকে আমরা খুঁজে বের করে আমাদের এই অনুষ্ঠানের সঙ্গে সংযুক্ত করি। এবং প্রত্যেকেই তার নিজের নিজের দায়বদ্ধতা কিভাবে করা যায় এবং তাদের প্রাণপ্রিয় শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ের যদি কোনো সফলতা আসে তারা আনন্দিত হন, গর্ববোধ করেন, আমরাও করি। কোনো জায়গায় যদি ব্যর্থতা থাকে সেটা নিয়েও আলোচনা করা হয়। তাই আজকে আমার এই 3 অতিথিকে সমাপনী বক্তব্যের সময় আমি অনুরোধ করব তাদের পরামর্শে, তাদের দৃষ্টিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি দায়বদ্ধতা মোচনে কি কি করা যায়, কেমন করা যায়, কোথায় ব্যর্থতা, কোথায় অগ্রগতি আনা যায়, এই বিষয়ে যদি একটু আলোচনা করেন। প্রিয় দর্শক বৃন্দ, আবার আমি অনুরোধ করছি তানভীর মাজারুল ইসলাম তান্নাকে। তান্না। জি, আপনার কথাতে যেটা বুঝছি যে অ্যাকচুয়ালি আমরা এখন ফিল করি না, আমি ঢাকা কলেজের ছাত্র অলসো। আমি এখন ঢাকা কলেজে যেসব জিনিস হয় বা ঢাকা ইউনিভার্সিটিতে যেসব জিনিস হয় এগুলো আমাদের আমাদের সঙ্গে একদম মিলে না। মানে আমরা কমপ্লিটলি এগুলোর থেকে দূরে থাকতে চাই। আলমা ম্যাটার যেটা বলেন আমরা, ঢাকা ইউনিভার্সিটি, এখানে এখানে এরা আমরা যে স্ট্যাটাসে রেখে গেছিলাম, স্ট্যাটাসটা আস্তে আস্তে ছাত্ররা, সোকল ছাত্ররা, তারা যে এই ডিস্ট্রাকশন করছে, ওই পড়াশোনা ছেড়ে অন্য জিনিসে চলে যাচ্ছে, মানে ইউনিভার্সিটি চলার মধ্যেই যেসব করছে, এগুলা কিন্তু somehow or the other it has to be stopped. প্লাস আপনি দেখেন এই ঢাকা ইউনিভার্সিটিতে আমি তো খুব ডিপলি জড়িত, বিকজ আমার আব্বা হলেন স্থপতি মাজহারুল ইসলাম। ওখানে যে পাবলিক লাইব্রেরি যেটা, এটা আমার আব্বার ডিজাইন করা। আর্টস কলেজটা আমার আব্বার ডিজাইন করা 1952। আপনার পিছনে নিপা বিল্ডিং, এটাও আমার আব্বার ডিজাইন করা। তো এইসব ডিজাইনের মধ্যে এরা যেসব নতুন নতুন স্ট্রাকচার করতেছে, এই স্ট্রাকচার গুলা আর নট কম্পিটেন্ট। ঢাকা ইউনিভার্সিটি ইজ ঢাকা ইউনিভার্সিটি। আমাদের সামনে তো ছিল রেস কোর্স। আমরা যখন ঢাকা ইউনিভার্সিটি ঢুকেছি, সামনে কিন্তু রেস কোর্স, ঘোড়ার রেস হতো। ওইটা তো বঙ্গবন্ধু এসে 72-তে বন্ধ করে দিয়েছে। এই পড়াশোনার স্ট্যান্ডার্ড, টিচারদের স্ট্যান্ডার্ড, সবগুলো এই মিলিয়ে একটু গোল খেয়ে যাচ্ছি যে এই স্ট্যান্ডার্ড কেন হবে। ঢাকা ইউনিভার্সিটি ওয়াজ নোন অ্যাজ দি অক্সফোর্ড অফ দ্য ইস্ট, এর ভিতরে কোনো ডাউট নাই। আপনার নোবেল প্রাইজ যে পেয়েছেন, ওনার নাম ভুলে যাচ্ছি, উনি তো ঢাকা ইউনিভার্সিটির ছাত্র, আমাদের সেন্ট গ্রেগরির ছাত্র। এইসব টাইপের লোকরা যখন আমাদের এখান থেকে জন্ম দিতে পারছে, এখন কেন পারছে না, আমি এটাই বুঝি না। আর তারপরে দেখেন আপনি আরেকটা জিনিস আমি যেটা ফিল করি, আমরা যখন ক্রিকেট খেলেছি, আমরা 11 জনের মধ্যে 7 জনই বোধহয় ঢাকা ইউনিভার্সিটির ছাত্র ছিলাম। ওই শামীম কবির, হীরাবাই টিরাবাই, আশরাফুল হক, সব মাইনু টাইনু, আমরা সব পলিটিক্যাল সায়েন্সের ছিল। শামীম পলিটিক্যাল সায়েন্স। we are all Dhaka University students when we were playing. Very few of us played যারা বাইরে থেকে আসছে, তারাও কিন্তু more or less ইউনিভার্সিটি বেসড বা পড়াশোনা বেসড। এখন কিন্তু বিকজ অফ প্রফেশনালিজম এন্ড মানি এন্ড এভরি দ্যাট, আমাদের যারা পড়াশোনা করছে তারা খেলাধুলাটা কেন থাকছে না? আমরা কিন্তু খেলাধুলা করেছি স্কুল থাকতে, আমাদেরকে লেফট রাইট করেছে স্কুল থাকতে। কি হয়েছে? আমরা ডিসিপ্লিন হয়েছি। আমরা গাড়ি যখন ট্রাফিক যখন যায়, লাল বাতি মানে লাল বাতি, গাড়ি আটকে দিই। We don't cross, we don't jump the red light, or we don't park on the pedestrian রাস্তার উপরে গাড়ি উঠে পার্ক করতেছে, মোটরসাইকেল পার্ক করছে। এইগুলো জিনিস হতো না যদি স্কুল থাকতে এই খেলাধুলার ডিসিপ্লিনটা থাকতো। খেলাধুলার মানেই ডিসিপ্লিন, বাট সামহাউ দ্য আদার খেলাধুলা চলে গেছে। আমাদের সময় স্পোর্টস টিচার ছিল ইউসুফ বাবুর আব্বা, লেফটেন্যান্ট কর্নেল আশাউল ভাই, মতিউর রহমান। He was our sports director, and every
মানে এভরি ডে উই হ্যাড টু গো অ্যান্ড প্লে ইন দ্য স্পোর্টস গ্রাউন্ড অর গো টু দ্য হেলথ ক্লাব। এরপরে তো বড় জিমনেজিয়ামই বানিয়ে নিল। পরে মাঠগুলোকে নষ্ট হয়ে সুইমিং পুল বানালো। সুইমিং পুলে তো কয়জন সুইমিং করে আই ডোন্ট নো। ঢাকা ইউনিভার্সিটি ডু দে অর্গানাইজ দ্যাট উই আর পিকিং আপ স্টুডেন্টস হু কাম ফ্রম ব্যাকগ্রাউন্ড যে সে সুইমিং টুইমিং জানে, একটা সুইমিং পুল বানিয়ে একটা মাঠ নষ্ট করলো। এটা মোরলেস লাইক somebody spoiled ঢাকা স্টেডিয়াম। আমাদের কিন্তু 4টা ক্রিকেট মাঠ ছিল ওখানে। we used to play cricket আমাদের ফার্স্ট ডিভিশন ক্রিকেট লাইফে খেলেছি 80%, 90%, 95% মেবি ইন আউটার স্টেডিয়াম। ওখানে একজন বানিয়ে দিলেন কেউ একটা হকি স্টেডিয়াম। এইসব জিনিস করে খেলাধুলাটা যে ঢাকার মধ্যে যেটা ছিল, স্কুলগুলো তো বিল্ডিং শুরু হয়ে গেল বিকজ দে নিড মোর স্টুডেন্টস, মোর মানি। সো খেলার মাঠটা some or the other is vanishing slowly. এখন এই যে মাইনু বললো যে আমরা ঢাকা ইউনিভার্সিটি মাঠে খেলতাম বা জাগানাথ মাঠে খেলতাম। ইভেন আমরা এইদিকে যে মাঠটা ছিল মাইনু এখন ওই ওই কি বলে ওই অনেকটা নিউ মার্কেট জগন্নাথ দিকে হল, জগন্নাথ হল, জগন্নাথ হলে তো খেলেছি। জগন্নাথ হলে না, এটা হলো মোরালেস বুয়েটে একটা মাঠ ছিল। বুয়েটের মাঠ তো আমরা খেলেছি। বুয়েটের মাঠে তো আমরা মোস্ট অফ আওয়ার ইন্টার ইউনিভার্সিটি মাঠ, ভেরি গুড গ্রাউন্ড। এইসব জিনিসগুলো আস্তে আস্তে স্পয়েলড হয়ে যাচ্ছে বিকজ পিপল আর বিল্ডিং অ্যান্ড বিল্ডিং অ্যান্ড বিল্ডিং। খেলাধুলাটা যদি না রাখেন, খেলাধুলাটা যদি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে না হয় প্রপারলি অ্যান্ড সিরিয়াসলি, আই থিঙ্ক ইট উইল গো। কিন্তু আমাদের সময় দেখেন, আমি ক্লাস 6 না 7 থাকতে খেলতে শুরু করেছি ক্রিকেট। আপনার ক্রিসেন্ট স্পোর্টিং এ খেলেছি সেকেন্ড ডিভিশন, তারপরে আমাকে নিচে ভিক্টোরিয়াতে গেছে পিডব্লিউডি, তারপরে আসছি আজাদ বয়েজ ক্লাব। আজাদ বয়েজ ক্লাবের 1981-এ রিটায়ার করছি। সো আমাদের সময় একটা খেলাধুলা আমাদের বাপ মা করতেই দিত, এটা ফোর্স করতো মরলেস। যেরকম আমার আব্বা তো আমাকে ব্যাট এনে দিত বিদেশ থেকে, ব্যাট গ্লাভস এনে দিত, সোয়েটার এনে দিত। সো এই জিনিসটা পিপল হ্যাভ টু রিয়েলাইজ। আমি তো 20 বছর বয়স যখন ছিল তখন আই ওয়েন্ট অ্যাক্রস টু ফাইট। ঢাকা ইউনিভার্সিটির ছাত্র, আমি ইকোনমিক্স এর ছাত্র তখন। আই ওয়েন্ট টু ফাইট, ট্রেনিং নিচ্ছি, চোখ খারাপ বলে আমাকে দেয় না, ডেস্ক জব দেয়। দেন গভর্নমেন্ট অফার যে আপনি ম্যানেজার হন স্বাধীন বাংলা ফুটবল দলে। সো আই বিকেম ম্যানেজার। আমি সবাইকে চিনতাম, প্লেয়ার আমার থেকে অনেক সিনিয়র, পিন্টু ভাই, প্রতাপ দা, কাইকোবাদ, কিরাম, all of them were senior to Nur Nabi bhai, he's died বেচারা, আর বেশিরভাগই মারা গেছে আমার দলে। তো 20 বছর বয়সে I did that and I had a control over them. And আমরা যে 13টা ম্যাচ খেলেছি অল ওভার ইন্ডিয়া। লাস্টের ম্যাচটা খেলছি বোম্বেতে। তখন তো বোম্বে ছিল, এখন তো মুম্বাই বলে। তখন বোম্বে টিমের ক্যাপ্টেন ছিল পাটাউডি। পাটাউডি খেলেছে আমাদের এগেন্সে, শার্মিলা টাগর সব অ্যাক্ট্রেস স্টপ সবাই ছিল। অ্যান্ড আপনার এমন একটা ইমপ্রেশন হয়ে গেছে আমাদের লাইফে যে পরে সাথে কামালের সাথে আমি মিলে আবাহনী ক্লাব বানালাম। and it has become one of the biggest clubs in Bangladesh, cricket, football and hockey. তো বয়স তো কম আমাদের, বাট উই ওয়ার ইম্বাইব যে আমরা এটা করব। পরে তো ধরেন আপনি ক্রিকেট খেলেছি, তারপরে আপনার ন্যাশনাল টিমের আমিও সিলেক্টেড ছিলাম। পরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সেক্রেটারি 86 to 90। তারপরে তো ইলেকশন ফিলেকশন এন্ড অল দ্যাট এন্ড লটস অফ পলিটিক্স। বাট আমাদের সময় কিন্তু ক্রিকেট বোর্ডে কোনো টাকা ছিল না। আমরা কিন্তু নিজেরা উই ইউজড টু ডু প্রো বনো, ফ্রি করতাম। আমরা আইসিসি মিটিং এ যেতাম, আমি আশরাফুল ভাই, উই ইউজড টু পে ফ্রম আওয়ার পকেট ফর দ্য টিকিট। হোটেলে যদি থাকতো হোটেলে থাকতাম অন আওয়ার ওন মানি। আমরা কিন্তু ক্রিকেট বোর্ড থেকে টাকা আমাদের সময় নেওয়া হয়নি। আর আমরা ম্যানেজার যাকে বানাতাম অলওয়েজ ওয়াজ এক্স ইস্ট পাকিস্তান ফার্স্ট ক্লাস খেলা প্লেয়ার। আমরা কোনো সময় কিন্তু পলিটিক্যালি বা অনেক জনের শখ ছিল, উই হ্যাড একটু সিরিয়াস পিপল ইন আওয়ার বোর্ড, আমরা অ্যাপ্রোচ করেছিলেন। বাট উই মেড শিওর, আমাদের প্রেসিডেন্ট ছিলেন আনিসুল ইসলাম মাহমুদ, ফরেন মিনিস্টার ছিলেন তখন। উই নেভার অ্যালাউড দ্যাট। সেই জন্য ক্রিকেটটাকে গ্রো করাতে পেরেছি। এই যে একটু টাফ ডিসিশন গুলো নিতাম, এই টাফ ডিসিশনটা নিয়েছি বিকজ স্কুল কলেজ ইউনিভার্সিটিতে শিখেছি, এটা টিচারদের কাছ থেকে শিখেছি। ইভেন আমাদের যে প্লেয়াররা যারা ছিলাম,
ঢাকা ইউনিভার্সিটি সিনিয়র যারা ছিল তাদের থেকেও শিখেছি। আমাদের নওশের ভাই ওয়াজ মাই ফার্স্ট ক্যাপ্টেন। এইসব ভদ্রলোক, এইসব খেলাধুলার লোক, এদের সঙ্গে আমরা মিক্স করি, অ্যাকচুয়ালি আমাদের জীবনটা কমপ্লিটলি টার্ন অ্যারাউন্ড করছে। আমরা কিন্তু এই এই নতুন জেনারেশন যেটা আসছে, এরা আই ডু নট নো দেয়ার প্রবলেম উইথ, আমি অনেক ইউনিভার্সিটি দেখি প্রবলেম উইথ টিচার্স অ্যান্ড উইথ ভাইস চ্যান্সেলার্স অ্যান্ড দিস। আমাদের সময় এটা হয়, উই ডিড নট ডেয়ার। আমরা কিন্তু করে ধন্যবাদ একটা, তান্না। তান্না, থ্যাংক ইউ। ধন্যবাদ। এবার একটু আশরাফের কাছে যাই। সৈয়দ আশরাফুল হক, এবার তোমার কথা বলো। দেখেন, আমি যে আমাদের সময়টার সেকাল আর একাল যদি বলেন, এখন তো ঢাকা ইউনিভার্সিটি, ইভেন কলেজগুলো মনে হয় একটা যুদ্ধের আপনার রণাঙ্গন। ওখানে কি পড়াশোনা করে, কি খেলাধুলা করে, টিচারদের প্রতি রেসপেক্ট আছে না না, এটা মানে আমি আমি বুঝতে পারি না। রোজ রোজ এভরিওয়্যার দের ইজ কনফ্লিক্ট, দের ইজ গন্ডগোল। ডুয়েটের মতন জায়গায় একটা, যেখানে সবচেয়ে উচ্চ উচ্চ মেধাবী ছেলেরা মেয়েরা পড়ে, ওখানেও নাকি হত্যা হচ্ছে। তো এই, আপনি যে বলেছিলেন যে কি কি করণীয়, এগুলো হলো করণীয় জিনিস। করণীয় জিনিস ফর দি ইউনিভার্সিটি অথরিটিস, অ্যাজ ওয়েল অ্যাজ দি গভর্নমেন্ট, অ্যাজ ওয়েল অ্যাজ দি সুশীল সমাজ। আমাদের সবার দায়িত্ব নিয়ে এগুলো ঠিক করা থাকবে। এগুলো যদি ঠিক না হয়, আমাদের লেখাপড়ার স্ট্যান্ডার্ড তো দিনকে দিন নামছে, আমাদের চরিত্র দিনকে দিন খারাপ হচ্ছে, আমাদের সবকিছুই কেন জানি মনে হচ্ছে যে অবনতি হচ্ছে। আমাদের দেশের উন্নতি হচ্ছে, ইয়েস, কান্ট্রি হ্যাজ বিকাম ডেভেলপড, বিউটিফুল, খুব ভালো এই সেই, বাট আমাদের যে ছাত্ররা, যারা মেরুদণ্ড অব দি কান্ট্রি, এদের কিন্তু অবনতি হচ্ছে। অবনতি হচ্ছে কারণ উই আর বিং, এভরিবডি হ্যাজ গট এ পলিটিক্যাল অ্যাফিলিয়েশন। আমাদের সময় কিন্তু পলিটিক্যাল অ্যাফিলিয়েশন ছিল, বাট টু এ লিমিট। আমরা খুন করিনি, আমরা পিস্তল নিয়ে দৌড়াইনি, আমরা, হ্যাঁ, আমরা ইলেকশন করেছি, হলের ইলেকশন হয়েছে, জিতলো যে হারলো সে হারলো। পরে আমরা সব ওই অমনি ছিল যে ইলেকশন শেষ, এখন চলো আমরা সব আবার সেম, ওভাবে ছিল আর কি। তো এগুলো 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 should be done, and one of the main things is that যে lack of discipline lack হবেই তো। খেলাধুলা নেই, খেলাধুলা ইজ টু এন এক্সটেন্ট, এখন প্রফেশনাল খেলাধুলা হচ্ছে। ইয়েস, ঢাকাতে একটা 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 ছেলে ভালো ব্যাটিং করতে পারলে লাখ লাখ কোটি কোটি টাকা কামাচ্ছে। দ্যাটস সামথিং এলস, বাট ডিসিপ্লিনটা হচ্ছে না। ডিসিপ্লিনটা হচ্ছে না বলেই আপনি দেখবেন যে ইভেন ইন এ গেম লাইক ক্রিকেট, থ্রু আউট দি ওয়ার্ল্ড দের ইজ corruption now, even corruption in every sector. এগুলোকে, these things have to be addressed and have to be solved. এটা যদি না করা হয়, তাহলে তাহলে মানে দিনকে দিন আমাদের অবনতি হবে। আমাদের যে একটা সুন্দর একটা রাষ্ট্র, একটা সুন্দর একটা দেশ, কিছুই হবে না। এটা যদি আমরা ছাত্ররা, যদি আমরা একজন আরেকজনকে মারামারি করি, একজন আরেকজনকে খুন করে ফেলি। আমাদের এখন মারামারি হচ্ছে বন্দুক নিয়ে, লাঠি নিয়ে, বন্দুক নিয়ে। আমাদের সময় হ্যাঁ হয়েছে, প্রসেশন হয়েছে, এফসু প্রসেশন করেছে, ওর পিছনে এনএসএফ প্রসেশন করেছে, দৌড়াদৌড়ি হয়েছে, এত দূর, দ্যাট ইজ ইট। hockey stick was maximum. এক্স্যাক্টলি স্যার, আপনি তো ছিলেন ছাত্র, সো এইসব এখন কোথা থেকে কোথায় গেছে আপনি যা চিন্তা করেন স্যার। এবং যে আমাদের হলগুলোতে, আমাদের সময় হলগুলোতে বাইরের লোকরা তো থাকতো না, এখন নাকি 80% অফ দি রুমস আর অকুপাইড বাই আউটসাইডার্স। হাউ ইজ ইট পসিবল? যারা ছাত্ররা না তারা ছাত্র বলে, যারা ছাত্র না, যারা হু আর 35 years 40 years, they are the VP of halls and VP of GS of halls. এগুলো কেমন করে হতে পারে? এইগুলো যদি স্যার না ঠিক হয়, তাহলে মানে we are a lost case.
আই এম সরি স্যার। আছে লিমিটেশন আছে। আগে আমরা যখন এসএমএল এ থাকতাম, আমরা 4 সিটেড রুমে 4 জনই থাকতাম। এখন 4 সিটেড রুমে তোমার 16 জন থাকে অফিসিয়ালি, উইথ দেয়ার আইডি কার্ড। আর এর বাইরে তোমার আমাদের সময় যে লাইব্রেরি ছিল দোতলায়, মনে আছে কিনা তোমার, সেইখানে ছাত্ররা থাকে, মসজিদে ছাত্ররা থাকে। এখন কি করবা তুমি? এখন তো আহ ছাত্র সংখ্যা বেশি, ছাত্রাবাসের সংখ্যা কম। হ্যাঁ, বা ছাত্র সংখ্যার বেশির ভিতরে আপনি যে দেখবেন 16 জন আছে, 16 জনের ভিতরে হয়তো 10 জন আর আর রিয়েল ইউনিভার্সিটি স্টুডেন্ট, আর আর 6 জন কিন্তু বাইরের লোক। সবার কাছেই আইডেন্টি কার্ড আছে। That's a problem. সেইটা এখন আমরা যারা বাইরে আছি, আমাদেরকে একটা ওপিনিয়ন মোল্ড করতে হবে, আমাদেরকে একটা জনমত সৃষ্টি করতে হবে। আমরা কিভাবে গঠনমূলকভাবে এই সমস্যাগুলোর সমাধান করতে পারি, আমাদের বাস্তবতাও দেখতে হবে, এবং নিশ্চয়ই এবং নিশ্চয়ই, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সীমাবদ্ধতাও দেখতে হবে। আমাদের অ্যাবসলিউটলি। সময় ছাত্র সংখ্যা ছিল কত? আমি যখন পড়তাম তখন পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্টে 1 জন প্রফেসর ছিল, 1 জন রিডার ছিল, আর বাকি সব তোমার লেকচারার, সিনিয়র লেকচারার। আর এখন তুমি 1 জন লেকচারার খুঁজে পাবে না অনেক ডিপার্টমেন্টে, যেখানে ম্যাক্সিমামই হচ্ছে প্রফেসর। আমরা সবাই শিক্ষিত হয়ে গেছি। হ্যাঁ, এবং নিত্য নতুন বিভাগ হচ্ছে। বা মানে স্যার একটা এখন এখন তো বলো। অনেক এখন তো অনেকগুলো প্রাইভেট ইউনিভার্সিটি হয়েছে, গভর্নমেন্টের ওপেন ইউনিভার্সিটি হয়েছে, ন্যাশনাল ইউনিভার্সিটি হয়েছে। না, ইউনিভার্সিটির সংখ্যা হলেও তো হলেও তোমার ঢাকা বিশ্ববিদ্যালয় বা ফর দ্যাট ম্যাটার এনি পাবলিক ইউনিভার্সিটি, সেখানে পড়ার তো একটা অন্য চার্ম আছে। তুমি তো অল্প পয়সায় 12 টাকা 15 টাকা তুমি টিউশন ফি দিয়া পড়তেছো সেখানে। কিন্তু তুমি প্রাইভেট ইউনিভার্সিটিতে গেলে তো তোমার একটা সেমিস্টারে চলে যাচ্ছে 10 লাখ টাকা। কারেক্ট, ইউ রাইট। গরিব বাট আমরা গরিব বলেন। গরিব মেধাবী ছাত্র ছাত্রীদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় আর আদার পাবলিক ইউনিভার্সিটিজ হচ্ছে আসল, যেখানে কারেক্ট। তারা পড়ে। এবং এত কিছুর পরেও কিন্তু তোমার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যে সমস্ত ছাত্র ছাত্রী বেরোচ্ছে, তারা মেধাবী। হ্যাঁ, ন্যাশনাল। তোমাদের সঙ্গে আমি একমত। এদেরকে যদি প্রপার গাইডলাইন ফ্রেমওয়ার্কের মধ্যে আনা যেত, তাহলে সংখ্যাটা আরো বাড়তো। অনেক বাড়তো স্যার, অনেক বাড়তো। একটু ডিসিপ্লিন হলেই অনেক অনেক বাড়তো। আমাদের বাঙালিদের অ্যাজ ইট ইজ মেধা বা অনেক ইন্টেলেকচুয়ালি উই আর মাচ মোর সুপিরিয়র দেন আদার পিপল। আমরা যারা বাঙালি আছি আর কি। তো আমাদের যদি প্রপার গাইডেন্স হতো, প্রপার অ্যাটমসফিয়ার হতো ইউনিভার্সিটিতে, আপনি দেখতেন 1 জন সমর্থ সেন কেন, আমরা 10 জন সমর্থ সেন। এক্স্যাক্টলি। এবং আমাদের বললাম তো, আমি তো এই অনুষ্ঠানটা করতে যে অনেক মেধাবী মেধাবী আহ, আমি বিজ্ঞানী, শিক্ষক, গবেষক, এদেরকে আমি পেয়েছি তো। এবং তারা কম্পিট করছে বিদেশিদের সঙ্গে। জি, ব্রিলিয়ান্ট, সো ব্রিলিয়ান্ট। আমাদের অ্যাবসলিউট। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা, মাইক্রোবায়োলজিতে পাশ করা স্বামী স্ত্রী 2 জন, নাম বললে তুমি চিনবা, যাই হোক আমি নাম বলবো না, মাইনুর, মানে তোমার হ্যাঁ, ভাই মাইনুর ক্লাসমেট। আমি তারিন। আর না 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 না, তারা তারা স্বামী স্ত্রী অস্ট্রেলিয়ান গভর্নমেন্টের
ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়া, এবং অস্ট্রেলিয়ান গভর্নমেন্টে তারা সিনিয়র সায়েন্টিস্ট, যাদের এখানে তাদের কোনো উপায় হয় নাই। আমার মেয়ে, আমার নিজের মেয়ে, আমার একমাত্র মেয়ে, তোমার ফিনান্সে, তোমার অনার্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট, মাস্টার্সে ফার্স্ট ক্লাস সেকেন্ড, তারপরে ম্যাকগারি ইউনিভার্সিটি থেকে এমএস করা, সে চাকরি পায় নাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে। কিন্তু এখন মাশাল্লাহ সে ক্যানবেরাতে অস্ট্রেলিয়ান সেন্ট্রাল গভর্নমেন্টে হাই পজিশনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে। মানে এই যেটা দরকার সেটা হলো দলাদলি, এবং এই যে রক্ত টেস্ট করা যেটাকে বলে ডিএনএ, এইটার থেকে যদি আমরা পরিহার পেতে পারি, এখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক মেধাবী ছাত্রছাত্রী যারা পাশ করে শিক্ষকতাতে ঢুকেছে, তাদেরকে আবার প্রপারলি গাইড করা যায়। যাই হোক, আশরাফ, তোমাকে ধন্যবাদ। এবার প্রিয় দর্শক বিন্দু মাইনুল জি হক, এবার তোমার সমাপনী বক্তব্য। জি, আমার অবজারভেশন হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে, যেমন ঢাকা ইউনিভার্সিটির একসময় পরিচিতি ছিল ওদের মেধা এবং স্পোর্টসে, দুই দিকেই ঢাকা ইউনিভার্সিটির প্রচুর পরিচিতি ছিল। স্পোর্টস, আমি যেহেতু স্পোর্টসের লোক, খেলাধুলার জগৎ থেকে আমি এসেছি, খেলাধুলার ইউনিভার্সিটির উচিত যারা ভালো মেধা আছে স্পোর্টসে তাদের একটা স্পোর্টস স্কলারশিপ দেওয়া, এবং স্পোর্টস স্কলারশিপ দিয়ে ওদেরকে বিভিন্ন ফিল্ডে যারা ভালো, ক্রিকেট বলেন, ফুটবল বলেন, অ্যাথলেটিক্সে বলেন, ওই সব জায়গায় যদি ওরা স্কলারশিপটা পায়, ওই স্কলারশিপ দিয়ে ওরা ইউনিভার্সিটিতে আসতে পারে। যদিও ওরা যদি কোয়ালিফাইও না করে একাডেমিক্যালি, তাহলেও ওই স্পোর্টসের খাতিরে ওদেরকে নিয়ে আসতে পারে, এবং এতে হবে কি ইউনিভার্সিটি ওরা রিপ্রেজেন্ট করতে পারে, এবং সেই সঙ্গে ওদের ডিগ্রিও হয়ে যায়। এটা যদি করতে পারে তাহলে ঢাকা ইউনিভার্সিটি আস্তে আস্তে সেই আগের জায়গায় একটা পরিচিতি পাওয়ার সম্ভাবনা আছে। এটা আমার একটা বিরাট সাজেশন। এবং যে স্পোর্টসের উন্নতির জন্য আমার মনে হয় এই ঢাকা ইউনিভার্সিটি যে মাঠ যেটা আছে, ওই মাঠের বদলে ওদের নতুন জায়গাটাকে দেখা উচিত। ওই মাঠটা অ্যাকচুয়ালি নষ্ট হয়ে গেছে, তার না এর আগে মেনশন করেছে। মিডল অফ দ্য মাঠ একটা সুইমিং পুল করা হয়েছে, হুইচ ইজ নো ভ্যালি, যাটার কোনো কাজেই আসে না, না সুইমিং এর কাজে আসে, না ক্রিকেট ফুটবলের কাজে আসে। তো না আমার মনে তোমার হয় না মাইনু, তোমার সুইমিং পুলটা কিন্তু মিডিলে না, সুইমিং পুলটা এক কোনায়। মাঠটা অ্যাকচুয়ালি নষ্ট স্যার, হয়েছে বিকজ মাঠে মাঠে তোমার মাল্টিফেরিয়াস অ্যাক্টিভিটিস হয় মাঠে, যে না কারণে। স্যার, আমি বলো। বলি একটু। ক্রিকেট কি সুইমিং পুলটা কোনা হলো, ক্রিকেটের জন্য একটা রেডিয়াস লাগে, একটা হ্যাঁ, সেটা সেটা কিন্তু মানি ওটা তোমার কি সাথে, হ্যাঁ। কভার করে না, ওটা ইট লুকস ভেরি অড। আর তার মধ্যে ওখানে একটা ট্র্যাকও আছে, ক্রিকেট মাঠের আছে। মাঝে একটা ট্র্যাকও আছে, 400 মিটার একটা ট্র্যাকও আছে। তো হুম। এটা সব দিকে মাঠের যে এনভায়রনমেন্ট, ওখানে কোনো খেলার এনভায়রনমেন্ট কিন্তু নাই। তো আমার মনে হয় অল্টারনেট মাঠ খোঁজা দরকার ক্রিকেট অথরিটি, ইউনিভার্সিটি অথরিটির, খেলাধুলার মান কোথায় উন্নয়নের জন্য। কোথায় পাবে বলো, জায়গা কোথায়? ঢাকা ব্যবস্থা করতে হবে। বিশ্ববিদ্যালয় জায়গা কোথায়? এখানে না সেটাই। হলেও পূর্বাচল কিংবা অন্য অন্য ক্যাম্পাস কি করতে হবে, ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাস আউটসাইড ঢাকা, ঢাকার সাবার্বে করতে হবে। আমার যে মনে হয় এটার একটা সাজেশন থাকতে পারে যে ঢাকার বাইরে ক্যাম্পাস করে ওখানে নতুন হল থাকার হলও করতে পারে, এই সেই সঙ্গে খেলার মাঠও ব্যবস্থা করা যেতে পারে। এবং তার গুড সঙ্গে সাজেশন। রাইট, এবং তার সঙ্গে যে আমাদের যেমন যে ঢাকা ইউনিভার্সিটির টিএসসির হাল কিংবা কার্জন হলের যা অবস্থা, এটা অনেক অধঃপতন হয়ে গেছে। অ্যাকচুয়ালি নোংরা আগের মতো নাই আর। এটাকে কর্তৃপক্ষের উচিত এদিকে নজর দেওয়া, এবং যে কার্জন হল এবং টিএসসি এবং ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসের যে আগের যে এটা ছিল কি সৌন্দর্য, ফ্লেভার। ওটা জি ফ্লেভার, এটাকে ফিরে আনা। তো এই আমার একটা আর কি সাজেশন, এবং আমি আর কি মনে করি যে এগুলি যদি করে তাহলে আস্তে আস্তে দে ক্যান গো ব্যাক টু ওল্ড ঢাকা ইউনিভার্সিটি, যেটা আমরা আর কি দেখেছি।
তো রকিব ভাই, তো আপনার এই প্রোগ্রামটা অনেক সুন্দর হয়েছে এবং আই এম প্রাউড অফ ইউ যে আপনি ইনিশিয়েটিভ নিয়ে এটা করছেন এতদিন ধরে। আমি দেখলাম এটা আজকে 138 এপিসোড, উইচ ইজ কোয়াইট লং, এবং রিয়েলি এটা আমাদের ঢাকা ইউনিভার্সিটির আর কি অ্যালামনি যারা আছে সবাই দেখছে এবং তাদের ছেলে মেয়েরাও হয়তো দেখছে। অনেক শিক্ষণীয় ব্যাপার আছে এখান থেকে। এজন্য আপনাকে অসংখ্য না, ধন্যবাদ এই অনেক কিছু জানা যায়, আমি নিজেও অনেক কিছু জানতে পারি। তোমাদের জি সাথে আলোচনা করলাম, আমার যে জ্ঞানের পরিধি এটা আরো সমৃদ্ধি লাভ করলো। একজনের পক্ষে তো সবকিছু জানা সম্ভবপর নয়, সুতরাং এক্স্যাক্টলি। এটাই করি। এবং এই যে আমি অ্যালামনাই হান্টিং যেটা করি, একজনের মাধ্যমে আর একজনকে আনিত। তোমরা তিনজন আজকে আসলে, যেমন ধরো সাদেককে আমি আনলাম, সাদেক আশরাফের নাম দিল, এবং আশরাফ আর তোমাদের সাথে আর একজন কে ছিল ফুটবলে, আমাদের সঙ্গে টিপু ভাই, টিপু ভাই, টিপু ভাই, টিপু টিপু ভাই। টিপু ছিল। টিপু 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 ছিল, আশরাফ আসতে পারলো না। আবার আশরাফকে ধরলাম, আশরাফ আবার তান্না আর মাইনুলের নাম বললো। আবার তোমরা যদি আরো কয়েকজন বলো, যেমন আজকে সাদেক ফোন করেছিল যে সে তিনজন মহিলা স্পোর্টস ম্যান বা উইমেন তাদেরকে সে ঠিক করেছে। স্পোর্টস পার্সন। এবং ওই হীরা সহ আরো দুইজনকে সে 11 তারিখে আনতে চায়, 11 ভেরি ফেব্রুয়ারি। ভেরি গুড। তো সুতরাং শুধুমাত্র স্পোর্টসম্যান না, তোমাদের বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন যারা জানাশোনা আছে বিদেশে, এরকম যদি পাও তাহলে ওদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমাকে দিও, নাম দিও, তোমরাও বলে দিও, আমি যোগাযোগ করে তাদেরকে নিয়ে আসব। সেইভাবেই তো ধরো এই অনুষ্ঠানটা আরো রিচ হবে এবং মানুষও জানতে পারবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান অবস্থান এবং অতীত। সেকাল না হলে তো আর একাল হয় না। এইভাবেই আমরা আমাদের গৌরব উজ্জ্বল সেই ইতিহাসটা ফিরিয়ে আনতে পারি। এটা তোমাদের প্রতি আমার একটা আহ্বান রইল। তোমাদের তো অনেক লোকজন আছে, বন্ধু বান্ধব বাইরে আছে, অনেকে আছে, অনেকে আছে। অনেকে আছে এবং Right. অনেক আসেও। ডেফিনেটলি উইল কনভে দ্য মেসেজ। Yeah, we will send the message. If they're interested, হ্যাঁ, আপনাকে ওদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো। হ্যাঁ, তোমাদের যদি কারো কিছু 2 মিনিট 1 মিনিট কিছু বলার থাকে বলতে পারো, তারপরে আমরা আজকের মতো এখানেই শেষ করে দেব। শীতের রাত। রাইট, থ্যাংক ইউ সো মাচ। আমরা যে আপনারা আমাদেরকে তিনজনকে একসঙ্গে আনছেন, we could speak a little bit about our experience of Dhaka University, how to improve it. আসল ভাই অনেক ভালো ভালো আইডিয়া দিছে, মাইনিও আইডিয়া দিছে। তো না, আমার যারা তো ইচ্ছা ছিল, তোমার সাথে আমি আলাপও করেছিলাম, আমার ইচ্ছা ছিল ঢাকা ক্লাব তো এটা বাংলাদেশের একটা ইতিহাস। এই জি জন্য আমি তোমাকে বলেছিলাম না যে আমি 3জন পাস্ট প্রেসিডেন্টকে নিয়ে আমি একটা প্রোগ্রাম করব, করেন কিন্তু স্যার, এর না করব, কিন্তু একজন তো তুমি খেয়ে ফেললে আজকে। তান্না ছিল একজনকে তো আমার মাথার মধ্যে। আরো আছে, আরো আছে, আরো আরো আছে আছে, আমি জানি, কথা বলবে তারা। আমি জানি আছে, তাদেরকে বলবো দেখি। আমার হ্যাঁ হ্যাঁ, ছাত্রই তো আছে একজন। হ্যাঁ, কারেক্ট। রাইট। রেজা, শাহেদ রেজাকে আনা যায়, তহিদ তারপরে সামাদকে নেই। তহিদ সামাদকে। এখন তহিদ সামাদকে তো আনা যায় ডেফিনেটলি, কিন্তু তহিদ সামাদ যদি ভুলে যায় যে এইটা তো রকিব ভাই আছে, সুতরাং এইটা ঢাকা ক্লাব, সে আর মাইক ছাড়লো না, তখন কি হবে? আর মাইক ছাড়বে না, কারেক্ট। তখন কি হবে বলো আমাকে? তোমরা তো কথা শোনো, সে তো কথা শুনবে না। না, তহিদ ভাই would be good because উনি ভালো আইডিয়া দিতে পারবেন, নো কোয়েশ্চেন অ্যাবাউট ইট। ও কোন সাবজেক্টে ছিল? ইকোনমিক্সে। ইকোনমিক্স। ইকোনমিক্সে ছিল।
ও ছিল, তার বউ ছিল, তার বউ ছিল ইংলিশে, ইংলিশ রোকসানা। ডিপার্টমেন্ট, রোকসানা, রোকসানা yeah, ওই একই সময়। একই সময়, ও আচ্ছা, ভালো। ওখানে তৈত ভাইকে নিতে পারলে হি ক্যান গিভ ভেরি গুড সাজেশনস। ওনার আইডিয়া, আপনি আপনি উনি বললেন তো, তহিদ সামাদের বললেন একটা যে বন্ধু। আমরা আসছিলাম, তো তহিদ বলবো সামাদ আর পুটন তো সিটিং প্রেসিডেন্ট, হি ক্যান অলসো প্রেসিডেন্ট না, পার্টিসিপেট। টু ইয়াং। আপনি শাহেদ রেজাকে নেন, তারপরে ঢাকা ইউনিভার্সিটির আর কি, সেলিম ভুঁইয়া আছে না ঢাকা ইউনিভার্সিটি? সেলিম ভুঁইয়া, আছে সেলিম আছে ভুঁইয়া, আছে। সেলিম ভুঁইয়া, বাট সেলিম সেলিম ভুঁইয়া ভুঁইয়া আছে, শাহেদ রেজা and তহিদ ভাই, দে উইল বি গুড একসঙ্গে, উম, উইল বি গুড পুটনকে একসঙ্গে। পুটনকে ওর পুটনকে আনবো না এখন? রিটায়ার করে 2 বছর পরে আপনি আনেন, ও শেষ করে নেই। ও মানে পাস্ট না, হ্যাঁ, প্রেজেন্ট থাকলে পাস্টই অনেক বেটার। সময় আবার একটা ই থাকে। প্রেজেন্ট থেকে ঢাকা ইউনিভার্সিটি সম্বন্ধে না বলাই বেটার। লেট হিম গেট পাস দি নেক্সট ইলেকশন এন্ড দেন তারপরে নেন, সেকেন্ডে নেন। Yeah. আচ্ছা, দেখা যাক, আলাপ করব করব, হ্যাঁ, একটা জি। প্রোগ্রাম করব। আলাপ করেন, আলাপ করেন। That's a good thing, and we can give you a lot of other people. অনেক আমাদের বন্ধু বান্ধব যেহেতু ভর্তি হ্যাঁ, আছে, ওইগুলো আশরাফুল ভাই ভর্তি ওইগুলো আছে। আমাকে দেন, আশরাফও হ্যাঁ, দিতে হ্যাঁ, পারবে। হ্যাঁ, জি জি, আমি ভর্তি দেবো। ভর্তি। কান্নার সাথে কথা বলে দেবো। কান্নারও আমরা কতগুলো ক্লোজ ফ্রেন্ড আছে যারা বিদেশে আছে, হু আর ব্রিলিয়েন্ট স্টুডেন্টস, রাইট। ব্রিলিয়েন্ট ওদেরই তো স্টুডেন্ট। আমার প্রয়োজন, আমার তো হ্যাঁ, প্রয়োজন হ্যাঁ, ওদেরকেই। জাফর যারা আছে, বাইরে, মোহাম্মদ আবার আজমানুর হোসেন কেসি আমাদের সাথে আছে। দেখো, ক্রিকেটে তো আমার আমার লিন্টু ওয়াজ প্রোগ্রামে 2 বছর আগে, আমার প্রোগ্রামে 2 বছর আগে আমি প্রফেসর নুরুল ইসলাম, জি। তোমার এই প্ল্যানিং কমিশনের ফার্স্ট ভাইস চেয়ারম্যান, বঙ্গবন্ধুর সমাজে ছিল, উনি ওয়াশিংটনে থাকতেন, ওনাকে আমি ধরলাম সামহাও। ধরার পরে উনি আমাকে বললেন যে, রকিব, তুমি যখন ফোন করছো আমাকে এত কষ্ট করে, তা আমি করব তোমার প্রোগ্রাম, তা আমার ছাত্রদেরকে নিয়ে করবা। আমি বললাম, আপনি আমাকে নাম বলেন, ছাত্র তো সবাই আপনার। হুম, বলে, তুমি ওই যে মির্জা আজিজুল ইসলামকে নাও, ওই যে অ্যাডভাইজার ছিল কেয়ারটেকারের সময়। আমি বলে, স্যার নিলাম। বলে, তুমি একে নাও, হাফিজউদ্দিনকে নাও। he was an advisor. ইন্ডাস্ট্রিজ মিনিস্টার, ইন্ডাস্ট্রিজ। হ্যাঁ হ্যাঁ। তারপরে আমি বললাম, স্যার আর? বলে, ফরাসকে নাও। ডক্টর আমি বলে, স্যার ফরাসউদ্দিন। নিলাম। তারপরে, স্যার আর আছে? বলে, ওই যে পুলিশে ছিল একটা ছেলে, দেখো তো ওকে পাও কিনা। আমি বলে, কে স্যার? বলে, আরে ফরিদপুর বাড়ি। আমি বলে, ও আচ্ছা, আজিজুল হক। বলে, হ্যাঁ। কয়, ওকে নাও। আমি বলে, তাহলে স্যার বাদ থাকলো কে? বলে, একটা ব্যবসায়ী নাও। আসলো সৈয়দ মঞ্জুর ইলাহি। মঞ্জুর ইলাহি। তো এদের নিয়ে আমি একটা প্রোগ্রাম করলাম। মাস্ট হ্যাভ বিন এ ভেরি গুড প্রোগ্রাম। 2 ঘন্টা, 2 ঘন্টা। ওই সবার কেন্দ্রবিন্দু হচ্ছে তোমার ওই নুরুল ইসলাম সাহেব। স্যার, আপনি যে ওই থিওরিটা পড়াতেন, স্যার আপনি যে এইটা পড়াতেন, মানে ওইভাবে গেল চলে। তখন আমি ব্যাটারি। ওনাদের মধ্যে বললাম, আমি সমাপনীর সময় আমি বললাম যে, স্যার আমার তো আজকে অন্যদের কথা শোনা হলো না, তা আমার একটা মনে পড়ে গেল, আমাদের সাথে পড়তো এই আশরাফের আত্মীয়, এই তোমার ফাইজুল হক বাবু। হ্যাঁ ভাই, বাবু, হ্যাঁ ফাইজুল ভাই, জি। তা শেরেবাল। ও ও পড়তো। তা আমরা ভাইবা দিচ্ছি, তা অন্য যারা ভাইবা দিছে 4-5 জন আগে, এই তারা 7-8 মিনিটের মধ্যে বিদায়। এবার ডাকলো বাবুকে, 1 ঘন্টা 10 মিনিট তাকে আর ছাড়ে না। আমি বলি, ব্যাপারটা কি? তারপরে বাবু যখন বেরোলো, বলে, তোমার কি করলো, রগড়াইলো? বলে, রগড়াবে কি, আমাকে প্রশ্ন করলো যে, আচ্ছা তুমি আমাকে বলে তো 1940-তে যে লাহোর রেজলিউশন হয়েছিল, হোয়াট ইজ দ্যাট? বলে, আমি বলা শুরু করলাম,
এক্সটার্নাল বলে লেট মি সে, সে পড়ে দিল পুরোটা। পুরাটা। তারপরে নজরুল করিম সাহেব ছিল তখন সোশিওলজির হেড অফ দি ডিপার্টমেন্ট, উনি আবার নিল 10-15 মিনিট করে। লাস্টে হলো প্রফেসর জি.ডব্লিউ চৌধুরী, 1 ঘন্টা 10 মিনিট। ও বলল যে আমি কিছুই বলতে পারলাম না, আমি বেঁচে গেলাম। বলে বাইচে তো গেছিস তুই, তার কারণ তুই তো লেখাপড়া করিস না। এত পাইছি একটা ভাই। গণ্যমান্য ব্যক্তির ছেলে লেখাপড়া করেনি ঠিক এই এলো অসুবিধা। আরে এইটা তো মানে ওই যে তোমাদের সময় ছিল কিনা, আমাদের সময় ছিল ওই তোমার 1 জানুয়ারির আগে একটা নাম দিত জি, প্রত্যেক। হ্যাঁ, নাম দিত। হ্যাঁ, হ্যাঁ, আমাদের নাম সময় দিতে পারতো। নামগুলো হ্যাঁ, খারাপ দেওয়া শুরু করলো আমাদের সময় তখন। না আগে তো আমাদের সময় দিত, আমাদের সময় ভালো ভালো নাম দিত, খালি ওর নামটাই একটু ইট ওয়াজ অ্যাপ্রোপ্রিয়েট, কিন্তু একটু শ্রুতি কটু লাগে, ঘোড়ায় বাংলা। ঘোড়ায় বাংলা। রকিব ভাই, আমার ব্যাটারি ইজ গোয়িং ডাউন। আমারটা আচ্ছা ঠিক আছে, আউটসে আল্লাহ ভালো আল্লাহ